শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কে আমি আজকে যে জিনিসটা পড়াতে চাই সেটা হচ্ছে যে আমরা কিভাবে একটি টেন্সকে সহজে আইডেন্টিফাই করতে পারি। তো একটা টেন্সকে যদি আমরা সহজে আইডেন্টিফাই করতে চাই তাহলে আমাদের এখানে 3-4টি জিনিস মাথায় রাখতে হবে। প্রথমে হলো যে আমরা কিভাবে বুঝবো যে এটি কোন টেন্স। This is the fact. So dear students, if we want to learn properly the magic way tense, we have to know about the basic rules of sentence pattern. First of all, we have to learn what is subject, what is the auxiliary verb, what is the sentence pattern, what is object, and many more. So this is the very important for us. ভিউয়ার্স, তো আমি এই জিনিসটা মনে করি যে কেউ যদি টেন্সটাকে খুব সহজে রপ্ত করতে চাও তাহলে তাদের জন্য আমার একটা ম্যাজিক ফর্মুলা আছে, সেটা ফলো করলে খুব সহজে আমরা এটা শিখতে পারি। তার মধ্যে একটা হচ্ছে যে আমি কিভাবে আমরা সেন্টেন্সটাকে শিখব, এটার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা ম্যাজিক সূত্র। সো ম্যাজিক সূত্রটা কি? 3 in D, 3 quantity, 3 perfect. তো 3 in Dটা কি? 3 in Dটা হচ্ছে সেটাই, যেমন আমরা যদি ইনডিফিনিটগুলোকে একসাথে করে ফেলি তাহলে একসাথে করলে কি হবে? 3 in D মানে হচ্ছে প্রেজেন্ট ইন ডি, তারপর হচ্ছে পাস্ট ইন ডি, তারপর হচ্ছে ফিউচার ইন ডি। ওকে, তাহলে ইনডিফিনিট অর্থ কিন্তু অনির্দিষ্ট থাকে, অর্থাৎ এখানে কিন্তু সময়ের উল্লেখ থাকবে না। আমরা যদি একটা বাক্যকে খেয়াল করি তাহলে দেখতে পাবো যে আই ইট রাইস, তো এই বাক্যে দেখা যাচ্ছে যে আমি ভাত খাই, তো আমি কখন খাই সেটা কিন্তু উল্লেখ নেই, অর্থাৎ সময়ের উল্লেখ থাকে না। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমি যেহেতু এখানে সময়ের উল্লেখ নেই, সো এটাকে সচরাচর বাক্যও বলা যায়। তো দ্যাট মিন্স এটাকে আমরা কীভাবে সেন্টেন্সটা তৈরি করতে পারবো, এটার ম্যাজিক ফর্মুলা হচ্ছে সাবজেক্টের সাথে V1 যুক্ত হবে, অর্থাৎ ভার্বের বেস ফর্ম। তো ভার্বের বেস ফর্ম যুক্ত হলে কি হবে, যে আমরা যদি বাক্যগুলোকে এভাবে শব্দগুলোকে যদি এইভাবে আমরা প্যাটার্ন করি যে V1 মিনস আমরা ভার্বের ফার্স্ট সারি যেটাকে প্রথম লাইন বলবো, যেমন ডু, তারপর হচ্ছে ডিড হচ্ছে V2, দ্যাট মিনস হবে ডু ডিড, তারপরে হচ্ছে ডানকে আমরা V3 ধরেছি। তাহলে সাবজেক্টের পরে যদি V1 হয় তাহলে সারা জীবন মনে রাখতে হবে এটা হচ্ছে আমরা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট সিম্পল যেটাকে আমরা বলবো। তো এখানে যদি আমি সাবজেক্টের পরে V2 বসাই, অর্থাৎ সাবজেক্টের পরে যদি V2 বসাই, দ্যাট মিনস কী হবে, সাবজেক্টের পরে V2 বসালে হবে, সাবজেক্টের পরে V2 যদি বসাই তাহলে কী হবে, আই এইট রাইস, আমি ভাত খেয়েছিলাম। তাহলে আই এইট রাইস, সাবজেক্ট হচ্ছে এখানে আই, আর এইট মানে V2, 8 থেকে 8 হলো, তাহলে V2 হচ্ছে 8, রাইস হচ্ছে এখানে কি অবজেক্ট, কি খাই, ভাত খাই। তো কি দাঁড়ালো, আই এইট রাইস, সাবজেক্টের পরে V2। আর সবসময় মনে রাখতে হবে, ফিউচার জানতে হলে খুব সহজ একটা জিনিস মনে রাখতে হবে যে V2 হচ্ছে পাস্ট জানার জন্য, আর ফিউচার জানতে হলে মনে রাখতে হবে শেল উইল থাকবেই। তো যেখানে শেল উইল সেখানেই ফিউচার, যেখানেই ফিউচার সেখানেই শেল উইল। তাহলে ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎ নির্দেশক কোনো কথা হবে, যেমন আই উইল ইট রাইস অথবা আই শ্যাল ইট রাইস। তাহলে এখানে দেখা যায় সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল বসলো, আর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসছে। তাহলে মূল ভার্বের যদি প্রেজেন্ট ফর্ম বসে তাহলে সেটা আবার হয়ে যাবে তোমার ফিউচার ইনডিফিনিট টেন্স। এই হচ্ছে মোটামুটি 3 in D এর সহজ ক্রাইটেরিয়া। আমরা যদি জানতে চাই যে 3 কোনটি, তো সবসময় মনে রাখতে হবে ডিয়ার স্টুডেন্ট, সেটা হচ্ছে যে 3 কোনটি মানে কি। 3 কোনটি মানে হচ্ছে কন্টি মিনস হচ্ছে চলমান, ঠিক আছে। তো যেটা চলে সেটাই হচ্ছে কন্টিনিউয়াস, যেমন আমি কথা বলছি কন্টিনিউয়াস, আমি খাচ্ছি কন্টিনিউয়াস, আমি গল্প করছি কন্টিনিউয়াস, আমি সুন্দর করে কথা বলতেছি সেটাও কন্টিনিউয়াস, আমি তোমাদেরকে পড়াচ্ছি সেটাও কন্টিনিউয়াস। তো ডিয়ার ভিউয়ার্স, এই জিনিসটা মাথায় রাখতে হবে যে কন্টিনিউয়াসটা খুব সুন্দর করে জানা যায়, সেটা হচ্ছে যে সব সময় সেখানে আইএনজি থাকবে। তাহলে আমরা যদি এটাকে এইভাবে শিখি যে কন্টিনিউয়াস মানেই হচ্ছে কি,
আইএনজি, আর যেখানে আইএনজি থাকবে সেটাই হবে কন্টিনিউয়াস, তবে আবার জিরান্ডকে কন্টিনিউয়াস ভাবা যাবে না। সেক্ষেত্রে সহজ একটা উপায় হচ্ছে যে জিরান্ডসটা কি, জিরান্ডস হচ্ছে আমরা যদি খেয়াল করি যে জিরান্ড কোনগুলো, জিরান্ডটাকে আমরা যদি আইডেন্টিফাই করি তাহলে আমরা এটা খুব সহজে জানতে পারবো যে এটা সাবজেক্ট হিসেবে বসবে, ঠিক আছে, বাক্যের শুরুতে বসতে পারে। তো এক্ষেত্রে কন্টির যে আইএনজি সেটার প্যাটার্ন হচ্ছে এম ইজ আর থাকতে হবে, সাবজেক্ট থাকতে হবে, তারপরে আইএনজি। তাহলে এম ইজ আরের পরে যদি আইএনজি বসে তাহলে আমরা সেটাকে বুঝবো সেটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। ওকে, তাহলে এম ইজ আরের পরে যদি আইএনজি হয় ভার্বের সাথে আইএনজি তাহলে যে প্রেজেন্ট কন্টি, যদি ওয়াজ ওয়ারের পরে ভার্বের সাথে আইএনজি বসে তাহলে সেটা হবে পাস্ট কন্টি। আর যদি ফিউচারের সাথে, দ্যাট মিনস ফিউচার আমরা আগে জেনেছি যে শ্যাল উইল মানে হচ্ছে ফিউচার, তাহলে ফিউচার যদি আমরা কন্টিনিউয়াস তৈরি করতে চাই তাহলে শ্যাল উইল বসবে, কিন্তু তার সাথে একটা বি যুক্ত হবে, কারণ ওই যে এম ইজ আর তার এরগুলো হচ্ছে বি ভার্ব। সো বি এম ইজ আর আবার যদি আমরা এটা করি, এটা প্রেজেন্ট এবং পাস্ট পার্টিসিপল চিন্তা করি, তাহলে এম ইজ আর হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ওয়াজ ওয়ার হচ্ছে পাস্ট ফর্ম, আর হচ্ছে তোমার বিন হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এখানে আমরা জানতে পারছি যে শ্যাল উইলের সাথে একটা বি বসবে, তাহলে শ্যাল উইলের সাথে যদি আমরা বি বসাই তাহলে কি হচ্ছে শ্যাল বি, উইল বি, আন্ডারস্ট্যান্ড, তো শ্যাল বি অথবা উইল বি। তাহলে আমি যদি বলি আমি ভাত খাইতেছি, আন্ডারস্ট্যান্ড, তাহলে কি হবে, আমি ভাত খাইতে থাকবো, তাহলে কি হবে আই শ্যাল বি ইটিং অথবা আই উইল বি ইটিং। সো এটা এইরকম বাক্যগুলোকে আমরা সাজাবো যে শ্যাল বি, উইল বি থাকবে এবং মূল ভার্বের সাথে আইএনজি হবে। আমি আবার কন্টিকে রিপিট করছি যে এম ইজ আরের পরে যদি আইএনজি হয় সেটা প্রেজেন্ট কন্টি, যেমন আই এম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। যদি ওয়াজ ওয়ারের পরে আইএনজি যুক্ত হয় তাহলে হবে পাস্ট কন্টি, দ্যাট মিনস আই ওয়াজ ইটিং, আমি ভাত খাচ্ছিলাম। হ্যাঁ, অ্যান্ড ফিউচার ফিউচার কন্টি যদি আমি তৈরি করতে চাই তাহলে হবে কি শ্যাল বি, উইল বি এর সাথে মূল ভার্বের আইএনজি যুক্ত হবে, তারপরে আই শ্যাল বি ইটিং, দ্যাট মিনস কি হবে আমি ভাত খাইতে থাকিব, আন্ডারস্ট্যান্ড। তাহলে থ্রি কন্টি শেষ। এখন আসো থ্রি পারফেক্ট যদি আমরা জানতে চাই, তাহলে থ্রি পারফেক্ট যদি আমি জানতে চাই, পারফেক্ট মিনস আমরা জানি যে হ্যাভ হ্যাজ, মনে রাখতে হবে ডিয়ার স্টুডেন্ট, শ্যাল উইল মানে হচ্ছে ফিউচার, আন্ডারস্ট্যান্ড, হ্যাভেজ হচ্ছে পারফেক্ট, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। কন্টি মিনস আইএনজি। তাহলে এখন আমি পারফেক্ট টেন্সে আছি, তাহলে পারফেক্ট টেন্স কীভাবে তৈরি হয়, যেমন এখন বৃষ্টি হচ্ছে, এটা কিন্তু কন্টি, কিন্তু আমি বলছি যে বৃষ্টি হয়েছে, কিন্তু এই যে ঘাসের বৃষ্টির পানিগুলো শুকায়নি, অর্থাৎ একটু আগে বৃষ্টি হয়েছে এখন শেষ, অর্থাৎ যে কাজটা একটু আগে শেষ হয়েছে কিন্তু ফলটা এখনও বিদ্যমান আছে, এরকম বাক্যগুলোকে আমরা বলবো তোমার পারফেক্ট টেন্স, আন্ডারস্ট্যান্ড। সো পারফেক্ট টেন্সটা খুব সহজে বোঝার জন্য আমাকে মনে রাখতে হবে, ইংরেজিতে চিনব কীভাবে, ইংরেজিতে চেনার জন্য আমাকে মনে রাখতে হবে যে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, অর্থাৎ হ্যাভেজ তো অবশ্যই থাকবে ভিউয়ার্স, হ্যাভেজ তো অবশ্যই থাকবে এবং তার সাথে কি হবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ V3 ফর্ম। তাহলে V3 যেমন আই হ্যাভ ইটেন, এখানে এই হ্যাভ আছে, হ্যাভ অথবা হ্যাজ যদি বলে হি হ্যাজ ইটেন রাইস, আন্ডারস্ট্যান্ড। তাহলে হি হ্যাজ টেকেন হিজ পেন্সিল, আন্ডারস্ট্যান্ড। আমি যদি বলি দে হ্যাভ সেন্ট দেয়ার মানি। সো এইরকম অনেকগুলো বাক্য আছে যেটা আমরা তৈরি করতে পারবো। তাহলে প্রেজেন্ট পারফেক্ট শেষ, পাস্ট পারফেক্ট তৈরি করতে চাইলে আমাকে করতে হবে সেটা হচ্ছে যে পাস্ট পারফেক্ট হলে সাবজেক্টের পরে শুধু হ্যাড হবে, কারণ আমরা জানি হ্যাভ হ্যাজ হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তার পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। তাহলে পাস্ট ফর্মটা কী হবে ডিয়ার স্টুডেন্ট বলতো, তাহলে হি হ্যাড ইটেন রাইস, তাহলে সহজ হচ্ছে যে হ্যাভ হলে প্রেজেন্ট ফর্ম মানে প্রেজেন্ট পারফেক্ট, আর হ্যাডের পরে যদি V3 হয় তাহলে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। আর ফিউচার পারফেক্ট হবে হচ্ছে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ থাকবে, অর্থাৎ ফিউচার মানে হচ্ছে শ্যাল উইল আর পারফেক্ট মানে হচ্ছে হ্যাভ। তার মানে আমরা নিজেরাই তৈরি করতে পারছি যে ফিউচার পারফেক্ট। তাহলে ফিউচার পারফেক্ট তৈরি করতে হলে আমাকে কী করতে হবে, ফিউচার পারফেক্ট তৈরি করতে হলে আমাকে মনে রাখতে হবে যে ফিউচার আছে মানে শ্যাল থাকবে,
পারফেক্ট মানে হ্যাভ থাকবে, আর যেখানে হ্যাভ থাকবে সেখানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবেই পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। তাহলে কি হলো, কি দাঁড়ালো, আই শ্যাল হ্যাভ ইটেন রাইস, তাহলে হয়ে গেল ফিউচার পারফেক্ট টেন্স।